হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু অতটাও ভালো নয়, কারণ মেয়ের খুব জ্বর। আর ওর ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, রিপোর্টও চলে এসছে। চলো আমি পরে জানাচ্ছি। আর এই যে প্রত্যেক দিনের যে কাজ করতে হয় আমাদের সকলকে, তো সেটাই আমি করছি। তো বিছানটা গোছাচ্ছি ঠিকই, কিন্তু আমার এই বিছান 3 বার 4 বার এখন গোছাতে হয়, কারণ মেয়ে এত শরীর খারাপ, একবার শুচ্ছে একবার বসছে, এই করছে আর কি। তো কিছু করার নেই। এই কিছুক্ষণ আগে ছেড়ে দিয়ে গেছিলাম, তারপরে আবারও শুয়েছিল। ও বসতে পারে না, ওর এতটাই শরীর দুর্বল। আর টেস্টের রিপোর্ট এসেছে শুনে আমাদেরও মন টন খুব একটা ভালো নেই, একটু ডিস্টার্ব, খুব খারাপ খারাপ অবস্থায় আছি আর কি। যে বয়স কম, একদম কম, ছোট। তো ওরে এইটুকু অবস্থায় যদি এইরকমই হয়, তাহলে পরে কি হবে? তো জানি না কি হবে, দেখা যাক। এতদিন তো বুঝতে পারতাম না, শুধু ওকে বলতাম আর 5টা মেয়ে দেখ কেমন, তুই মনে হয় পড়াশোনায় ফাঁকি দিবি, তাই জন্য এইরকম শুরু করছিস। কিন্তু না, এইরকমই আমাদেরই ভুল। ওর শরীরে প্রবলেম হচ্ছে, আমরা তো বুঝতে পারি না। বুঝতে না পেরে ওকে শুধু বকাবকি করতাম। আর আমরা আমরা বাবা মা অনেক কিছুই ভুল করে থাকি, সেটা আমরা নিজেদের দোষটা কখনোই ধরি না। তো সেটা আমাদেরই ভুল। প্রত্যেকের বাবা মার নিজের দোষটা ধরা উচিত, কারণ আমার যখন মেয়ে হয়েছিল, তখন আমার খুব থাইরয়েড ছিল, থাইরয়েডটা অনেকটা হাই। তো আমি তখন ছোটোবেলা থেকে ওর কখনো থাইরয়েড টেস্ট করা হয় না বন্ধুরা। যখন ও বেবি হয়েছে, আমার মেয়ে হয়েছিল, তখন ডাক্তারবাবু সেরকমই জোরও করে না, কিন্তু আমাকে শুধু এইটুকু বলেছিল, তোমার বেবি বিকলিঙ্গ হতে পারে। তো আমি ভাবলাম, তখন এতটাই আমার অল্প বয়সে, খুব অল্প বয়সে বিয়ে হয় বন্ধুরা, একদম কম বয়সে। আমার তখন এত বোঝার ক্ষমতা নেই। বলেছে আচ্ছা হয়েছে তো, মেয়ে হয়েছে তো হয়েছে। তো ডাক্তাররা যখন বললো যে তালু হবে না, ওর এত থাইরয়েড থেকে না হাতের তালু নাকি হয় না। তারপরে বললো যে মাথার যে পেছনের যে অংশটা, সেটা নাকি হবে না। অনেক কিছু বলেছিল, আমি অত মাথায় ঢুকি না, এতটাই কম বয়স ছিল। আর ম্যাচুরিটি ওইটা আমার খুব দেরি করে এসেছে। আমার এত বোঝার ক্ষমতাও সত্যি অনেক দেরি করে এসেছে। অনেক অল্প বয়সে বিয়ে হলে যা হয়, সেই জন্য আমি এত বুঝতেও পারি না। আর কিছু যা বলছে, কিন্তু মেয়ে হয়েছে ভালো, কিছুই ওরকম হয় না। কিন্তু আমি 150 করে ওষুধ খেতাম তখন। আমার থাইরয়েডটা কোনো সময় কন্ট্রোলে আসেনি, কেন বলতে পারবো না। তারপরে এই যে বলেছিল যে ওকে টেস্ট করে নিতে, তারপরে আর হয়ে ওঠে না। একটার পরে একটা, এত সংসারের চাপ, ইনকাম সেরকম একটা ছিল না, কম। তো সব রকম এতে না আর হয়ে ওঠে না। যত মেয়ে বড় হচ্ছে, শরীর দুর্বল, তারপরে ওর হাঁটা চলার ক্ষমতাও অনেকটা কম। এইরকম করে করে আমি ভাবছি হয়তো অনেকের শরীর হয় না দুর্বল, রোগা টোগা ঠিকঠাক খায় না, তাই জন্য হয়তো এইরকম হচ্ছে। সেই জন্য ওকে ঠিকঠাক অত করিনি। এমনি ডাক্তার দেখিয়েছি, আমাদের এখানে বাচ্চাদের ডাক্তার। ওকে যে ইঞ্জেকশন দিতে হয়, যে 5-6 হাজার টাকা দিয়ে ইঞ্জেকশন দিয়েছি শরীরের, যাতে কোনো ভাইরাস না আসতে পারে। এমনি ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু এক্সট্রা করে যে টেস্ট করতে হবে থাইরয়েডের, ওটা আর করা হয় না। তারপরে এই যে এতদিন পরে আমি সব টেস্ট করলাম, এই জ্বর হয়েছিল বলে। তারপরে এই রিপোর্টগুলো এসেছে। তারপরে আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। তো আবার চিমনি সারাতে এসেছে, কিছু করার নেই, অনেক বেলা হয়ে গেছে। আবার মাছ এনেছে, তো এগুলো ধুয়ে আমি এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তারপরে মেয়ের রিপোর্টে এসেছে যে থাইরয়েড আছে, আর গায়ে ব্লাড নেই, এইসব রিপোর্ট এসেছে। আমাদের শুনে তো খুব কষ্ট হচ্ছে। মেয়ে এখন 7-এ পড়ছে, অনেকটাই ছোট। তো ওর মাঝে মাঝেই বলতো আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমরা ভাবছি হ্যাঁ, অনেক সময় হয় না ছোট বাচ্চাদের জ্বর টর হলে শ্বাসকষ্ট হয়, জ্বর, শরীর দুর্বল, আচ্ছা ডাক্তার দেখাবো। এমনি ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু সেরকম বড় কোনো ডাক্তার দেখানো হয় না। তারপরে এই রিপোর্টগুলো এসেছে, এখন গায়ে বলছে রক্ত কম। সেই জন্য আবার কি একটা রক্তে কি একটা বললো, কি বেশি আছে নাকি, ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে শরীরে। দেখা যাক কি হয়। ওষুধগুলো দিচ্ছে, ওষুধগুলো খাইয়ে আমি একটা বড় ডাক্তার দেখাবো, এইরকম চিন্তা ভাবনা। মন খারাপ হয়েও কিছু তো করার নেই, বাড়ির কাজকর্ম তো সারতেই হবে। তো চলো এই বাড়ির কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তবে মনের দিক থেকে খুব দুর্বল, আর মনটা ঠিক ভালো নেই। বাড়িতে কারোর কিছু হলে না, তো বাচ্চার কিছু হলে মন কি ভালো থাকে বলো? তারপরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক। তো এই পেছন দিকে আমি এসেছি, কারণ আমাদের এই যে লাউ দিয়ে পুঁইখাড়া গাছ আছে,
এইগুলো দিয়ে আমি ঘন্ট হবে, মানে লাউ, আলু আর পুঁইঘাড় আর মাছের মাথা দিয়ে। সেই জন্য এগুলো আমি কাটতে এসেছি। বৃষ্টি হয়েছে তো পুরো এগুলো শ্যাওলা পড়ে গেছে, মানে প্রচুর পা স্লিপও করছে, কিন্তু এগুলো আমি না কাটলেও নয়, কেটে নিয়ে যাচ্ছি, তো মানে রান্না হবে। তো চলো দেখতে থাকো। অনেক বেলা হয়ে গেছে, এই মিস্ত্রি এসেছে চিমনিটা ছাড়াতে এমন সময়। তারপরে আবার এই যে রান্না, আমি সারাদিনে আমারও থাইরয়েড আছে, আমার না অনেকবার স্নানও হয়ে যায়। এর জন্য আমার মানে এই যে মাছটা এনেছে, মাছটা কেটে যখন আমি ধুইতে যাই তখন তো আমার গোটা গা হাতের অবস্থা। আমি একবার সকালে স্নান করেছি, তারপরে আবার এই যে মাছ টাছ কাটার পর আবার আমাকে স্নান করতে হবে। এই যে পেছনে এসেছি, এগুলো তো পুরো নোংরা কাদা। তো আমার এই সবজি টবজিগুলো কেটে আমি আবার স্নান করে আবার রান্না বসাতে হবে। তো চলো এখন সবজিগুলো কেটে নেই। তো মিস্ত্রি চলে গেছে, এইবার আমি রান্নাশালে গিয়ে রান্না করব। বেশি কিছু রাঁধবো না, অনেক বেলা হয়ে গেছে তো। তাই একটা ওই সবজিটা করব আর মাছের ঝোল করব পিফা টিফা দিয়ে। মেয়ের তো এমন শরীরটা খারাপ, তো কিছুই মুখে ভালো লাগছে না, তো দেখি। আর ও আবার সব রকম মাছও খায় না, এই নিয়ে একটা প্রবলেম। সব রকম মাছ খাবে না, মানে ওকে নিয়ে একটু প্রবলেম আমাদের। ওর ভোলা মাছ হয়, আর আমাদের এই যে কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছ হবে। তো ওকে আর উত্তরে আর ঝাল করছি না, ওই সিদ্ধ যে ঝোলটা করবো ওতেই ওই মাছটা দিয়ে দেবো। আর এত দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে এই যে সব আলু পেঁপে টিপে এই প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, আর দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে। তারপরে চলো এই যে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। মাছের মাথা দিয়ে ঘন্ট হবে, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মাছের ঝোল তুলে দেব। মানে সারাদিন একটার পর একটা কাজ করেও শান্তি নেই, মানে কাজ যেন মানে একটার পর একটা বসেই থাকে। তারপরে আমার বর যদি একটু ওই যে ডান্ডিলে ঘরটা মোছে না, আশেপাশের লোক যদি কেউ দেখে নেয়, বলে ওদের বউটা কি করে, ও তো সবার বরই কাজ করে দেয়। আমাদের একটু গ্রামের দিকে বাড়ি, এতটাই নোংরা নোংরা কথা আলোচনা হয়। আরে ভাই, তো তাহলে আর কাজগুলো কে করে? আর আমার এই কাজগুলো তো এসে তোরা কি করে দিয়ে যাস? তুমি কি বলবো বলো তো? তো কিছু করার নেই, চলো, ওরা তো ওদের বলতেই থাকবে, ওদের তো মুখ আর বন্ধ করতে পারবো না। আমাদের এই দিকটায় খুব চর্চা হয়, খুব, মানে গ্রামের দিকে নয়, গ্রামের মানুষরাও ওরকমই নয়, ওদের মানুষের মেন্টালিটিটা এতটাই মানে ছোট বলতে গেলে। চলো এই যে রান্না বান্না হয়ে গেল, এবার আমরা দুপুরের ভাত খেয়ে নেব। তারপরে এই যে দেখো, এই যে বসে আছে, আর আমিও কী করবো বলো, ওকে তো না দিয়ে থাকতে পারবো না। আবার দুটো ভাত ছিল, ওকে আবার মাখিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে, একটু মাছ দিয়ে ওকে মাখিয়ে দিলাম, তো ও খেতে থাক। তারপরে এই যে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার এই যে সন্ধে হয়ে গেছে, আমি এই যে সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে এলাম। তো বৃষ্টি টিষ্টি পড়ছে, তাই জন্য একটু ওই যে চিড়ে ভাজা দিলাম গোপাল সোনাকে। মানে প্রত্যেক দিন মানে সবসময় মানে চিড়ে ভাজাটা যে দেওয়া হয় না, যখন দেখি বৃষ্টি টিষ্টি হচ্ছে তখন একটু চিড়ে ভাজা এইসব দিই আর কি। চলো এখন মন্দিরে আমি সন্ধ্যাটা দেব। কেন জানি না, ভগবান একটার পর একটা আমার জীবনে পরীক্ষা নিতেই আছে। নিজের জীবনটা তো অনেক অল্প বয়সে বিয়ে করে অনেক কিছু হয়ে গেছে, তো এখন মেয়ের জীবনটাই এরকম হচ্ছে। আমি যে কি করবো মাথায় ঢুকছে না। এই যে মানে আমার মাথাতে যেন মনে হয়, মানে কি বলবো, আর বললে ভাষা মানে খুঁজে পাচ্ছি না। এই মেয়েটাকে নিয়ে কি করব আমি। দেখা যাক, ডাক্তার দেখাচ্ছি, খাওয়া দাওয়া তো করাচ্ছি, কিন্তু খেতে তো চাইছে না, শরীরে এতটাই দুর্বল। যাই হোক, চলো গোপাল সোনাকে আরতি করে সন্ধ্যা দিয়ে এই যে গোপাল সোনাকে খাইয়ে দিলাম। আর এই যে আমার গোপাল সোনাকে দেখো, আর এই যে আমি এবার পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি।
তো এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।